অনার্স তৃতীয় বর্ষের যে ছাত্রছাত্রীরা, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছো। এই সময়ের মাঝে তোমরা কিছু কিছু লেখাপড়া করো, যা আমরা চেষ্টা করতেছি তোমাদেরকে ঠিক টাইপের কিছু পড়ানোর জন্য। তোমরা খেয়াল করিও যে হয়তো বাইরেছে যে লেকচার পাবলিকেশনের একটা সাজেশন হয়তো বা বেরিয়েছে, তোমরা দেখিও পারলে ওই সাজেশনটা সংগ্রহ করি, ওই অনুসারে পড়ো। তবে আমরা আজকে যেটা নিয়ে আলোচনা করি যে আঙ্গোরার যুদ্ধ, ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা যুদ্ধ। অটোমান সুলতান বায়জিদ তার রাজত্বকালে তিনটি যুদ্ধ হয়েছিল। একটা হলো কসোভার যুদ্ধ, একটা হলো নিকোপলিসের যুদ্ধ, আর একটা হলো আঙ্গোরার যুদ্ধ। প্রথম দুটি যুদ্ধে সুলতান বায়জিদ জয়লাভ করেছিল, কিন্তু পরবর্তী যুদ্ধে এই, আঙ্গোরার যুদ্ধে সেখানে পরাজিত হয়েছিল। আমরা বায়জিদ কিভাবে ক্ষমতা আসছে পিতার মৃত্যুর পর আমরা আলোচনা করেছি গত ক্লাসে, এবং এটাও আলোচনা করেছি কিভাবে তমিলঙ্গের উত্থান হয়েছিল, তাকে লং কেন বলা হয়, তার অবস্থান কোথায় ছিল সেটাও আমরা আলোচনা করেছি। তো গত ক্লাসে আলোচনা করতে গিয়ে আমি দানিউব নদীর অবস্থানটা বলতে পারি না। দানিউব নদীটা হলো ক্যাসপিয়ান সাগর, দেখিও ক্যাসপিয়ান সাগরের পশ্চিম দিকে, পশ্চিম দক্ষিণ বরাবর যে দানিউব নদী, ওই নদীর তীরে যুদ্ধ হয়েছিল, যে সে নিকোপলিসের যুদ্ধ সম্ভবত। তোমরা ওখানে দিয়ে দানিউব নদীর অবস্থান বলছি, তোমরা দেখে নিও। যে আমরা বলতেছি যে সংঘর্ষের কারণে প্রাথমিকভাবে ঐতিহাসিকরা বলতেছেন যে বায়জিদ যে ইউরোপের পূর্বাঞ্চল যে বিজয় করার জন্য যে ব্যস্ত ছিল, আর অটোমান যে তৈমুরলং তার তার উৎপত্তি হয়েছিল, আমি বলছিলাম ট্রান্সঅক্সিনা থেকে। ট্রান্সঅক্সিনা হলো যে আফগানিস্তান, হ্যাঁ, আফগানিস্তানের পরে ট্রান্সঅক্সিন, ওখান থেকে তারা পূর্ব এবং দক্ষিণ দিকে সমরকন্দ বোখারা দখল করে যে সেখান থেকে যে সে এশিয়া মাইনরের দিকে সাম্রাজ্য বিস্তারে বেড়েছিল, এবং তার সাম্রাজ্য বিস্তারে যে বিরাট ফিরিস্তি আছে, তোমরা দেখিও সেখানে যে তমুল লং যে বিশাল সাম্রাজ্য, যে আমি গত ক্লাসে বলেছি, আজকে আবার একটু বলি যে যে চীন হইতে শুরু করে সে মধ্য এশিয়া, পারস্য এবং রাশিয়াতে সাম্রাজ্য প্রতিষ্ঠা করে মিশর, ভারত, জাপান, কোরিয়া, বার্মা এবং ইন্দোনেশিয়া পর্যন্ত তার বিজয়ের তরঙ্গ ধাক্কা দিয়েছিল। এই বিশাল সাম্রাজ্য যে সেই প্রতিষ্ঠা করেছিল ট্রান্সঅক্সিনা থেকে যাত্রা করে সে এই এই যাত্রা গিয়ে সে পরে এই যে মধ্য এশিয়া বলতেছে, মধ্য এশিয়া, সেখানে অটোমান সুলতানের সাথে তার সংঘর্ষ হয়েছে। তবে যে বায়জিদ যে সংঘর্ষে যে লিপ্ত হতে চায় না, সে চেষ্টা করেছিল যে তৈমুরলং এই যে চেষ্টা চেষ্টা করেছিল সে সংঘর্ষটা এড়িয়ে চলার জন্য। আমরা যে 1402 খ্রিস্টাব্দে যে এই যুদ্ধটা হয়েছিল, যে এই যুদ্ধ যে আঙ্গুরার যুদ্ধ হয়, কিন্তু এর আগেও তখনও দুটি ভাতৃপ্রতিম মুসলিম দেশই যে সংঘর্ষ লিপ্ত হয়। আমরা বর্তমান ঊনবিংশ শতাব্দী বা বিংশ শতাব্দীতেও আমরা দেখি যে মুসলিম দেশগুলো একটার সাথে আরেকটা যে সংঘর্ষে লিপ্ত হয়। তার জ্বলন্ত প্রমাণ 1980 সালে ইরানকে দখল করেছিল, তারপর আবার 90 সালে দেশে ইরাক আবার কুদ দখল করেছিল, এখন সৌদি আরব ইয়েমেনে আক্রমণ করতেছে। এই হলো মুসলিম দেশগুলোর যে কর্মকাণ্ড। এসব কর্মকাণ্ডে কি হচ্ছে, দুইটি ভাতৃপ্রতিম মুসলিম দেশ, তাদের লোকবল ক্ষয় হচ্ছে, সম্পদ ক্ষয় হচ্ছে, নিজেদের শক্তি ক্ষয় হচ্ছে। কেন এইগুলোকে ইউনাইটেড করে যদি মানব কল্যাণে যে ব্যয় করা হতো, তাহলে যে পৃথিবীটা আরো সুন্দর হতে হতে বা মুসলিম জাতি আরো সুন্দর জাতি হিসেবে যে গড়ে উঠতো। কিন্তু এইখানে আমরা দেখি দুই দিকে সাম্রাজ্য বিস্তার করতেছিল, কিন্তু পরবর্তী যে অটোমান সুলতান যে পূর্ব যে এশিয়া মাইনরের দিকে সাম্রাজ্য বিস্তার করতে গিয়ে বায়জিদের সাথে তার যে সংঘর্ষ হয়, এবং বায়জিদও এশিয়া মাইনরের দিকে যে দৃষ্টি নিবন্ধন। এর আগে যে অটোমান সুলতানগণ ইউরোপের পূর্বাঞ্চল যে দখল নিয়ে ব্যস্ত ছিল, যেটা ভূমধ্য সাগরে যেই যে পূর্ব ভূমধ্যসাগর উত্তর দিকে ইউরোপের পূর্বাঞ্চল, যেখানে বলকান অঞ্চল, সেটাকে বলা হয় বলকান শব্দের অর্থে যে যে পাহাড় পর্বত বেষ্টিত অঞ্চল। এই বলকান অঞ্চলে ছিল বসনিয়া, যে সার্বিয়া, তারপরে রোমানিয়া, হাঙ্গেরি, আলবেনিয়া,
যে হার্জেগোভিনা, এগুলো হলো বলকান অঞ্চল। এইগুলো প্রায় 300 বছর পর্যন্ত মুসলমান শাসনাধীনে চলে আসে। কিন্তু প্রথম বিশ্বযুদ্ধের পর যে তুরস্ক যখন জার্মানির পক্ষে যোগদান করলো, তখন এই দেশগুলো যে যে ফ্রান্স, তারপরে ইংল্যান্ড, তারপরে রাশিয়া, তারা যার যেমন ভাগ-বাঁটোয়ারা করে নিয়ে আসে এবং যে এই অটোমানেরা তারা যেই মধ্য এশিয়া মধ্যে বা এশিয়া মাইনরে বা তুরস্কের তারা তাদের নিজ কান্ট্রিতে বা নিজ দেশে চলে আসতে যে বাধ্য হয়েছিল। তখন এই কারণেই আমরা দেখি যে দুজনের এই দুই দুই দিকেই যে তারা যখন দুই দল দুইটি রাষ্ট্রই যখন একমুখী হইতেছিল, তখনই যে সংঘর্ষের প্রশ্ন আসে। তো পরবর্তী পর্যায়ে আমরা দেখি যে এই যে কারণগুলো, প্রত্যক্ষ এবং পরোক্ষ কারণগুলো খুঁজতে গিয়ে ঐতিহাসিকেরা যেগুলো বলেছেন যে সেখানে তৈমুর এবং বায়েজীদ উভয় শক্তিশালী এবং উচ্চাভিলাষী ছিলেন, একে অপরকে ভীতি এবং সন্দেহের চোখে দেখিতেন। দুইটি যে আমাদের দেশেও দেখবে যে একই বাপের দুই সন্তান, অর্থ সম্পদ হলে কেউ কাউকেও যে সহজে ছাড় দিতে চায় না, কিন্তু এটা আমাদের যে ধর্মের বা আমাদের ইসলামের যে নীতি না, স্যাক্রিফাইস হওয়ার জন্য বলছে, স্যাক্রিফাইস, অপর ভাইকে অগ্রাধিকার দেন, যে অপর ভাইকে অগ্রাধিকার দেন, এটা হলো যে মুসলমানদের যে স্লোগান হওয়া উচিত। কিন্তু আমরা একে অপরকে মোটে ছাড় দিতে রাজি না। তখনই যে সালিশ দরবার, দেন দরবার, মারামারি, কাটাকাটি ফসল। আমরা এখন দেখি এই যে নবীনগর, নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া, ভৈরবের দিকে দুই পক্ষ দেখা যাচ্ছে মাছের ঘের নিয়ে, জমি নিয়ে যে টেটা বললাম মারামারি করে, দেখিয়ে তোমরা মাঝে মাঝে পত্রিকায় দেখা যায়। যে যাই হোক, এই ধরনের আমরা দেখি একে অপরকে সন্দেহের চোখে দেখতেন এবং উভয় সাম্রাজ্য পাশাপাশি অবস্থিত হবে, সীমান্ত সংঘর্ষ সৃষ্টি হওয়া স্বাভাবিক। দুটি পাশাপাশি যে এটা তো সীমান্ত সংঘর্ষ তাদের ভিতর এই যুদ্ধের অন্যতম একটা কারণ। তৃতীয়ত হচ্ছে যে মঙ্গল এবং তুর্কিদের ভিতর শরণাতীত কাল থেকে যে একটা দ্বন্দ্ব চলে আসতেছিল। মঙ্গল, তবে যে তমুলং যে বা চাকতেই তার নিজকে বলতেছে, চাকতেই তারা মঙ্গলদের সাথে এখন একটা মার্চ হয়ে গেছে। আমি বলেছিলাম তমিলঙ্গের পরিচয় দিতে বলেছিলাম, তার সেই পঞ্চম পুরুষের সাথে বিবাহ বন্ধন করে সে তাদের সাথে সে একরকম মার্চ হয়ে গেছিল মঙ্গলদের সাথে। যে আর তুর্কিরা যে তাদেরকে এই মঙ্গলদেরকে আবার তাতারা বলা হইতো। এমন অটোমান তুর্কিরও, এরাও তুর্কি, তৈমুরলঙ্গও তুর্কি ছিল। পরে তৈমুরলং মঙ্গলদের সাথে অনেকটা মার্চ হয়ে গেছিল এবং তাদেরকে তাতারা বলা হইতো। তাকে ও অটোমান সুলতান বা অটোমানরা তাই মনে করতো। অটোমানরাও তুর্কি ছিল। এটা একটা যে কারণ। এখানে আরও উল্লেখ করা যেতে পারে যে যখন যে মঙ্গল আক্রমণের ভয়ে এই গভীর এবং উরাল পর্বত অঞ্চলে এই তুর্কিরা এশিয়া মাইনরের দিকে চলে আসে বা ভূমধ্যসাগরের পূর্ব দিকে চলে আসে, তারা বসবাস করে, ইসলামের সংস্পর্শে আসে, তারা ধর্মগ্রহণ করে এবং পরে তাদের তীব্রতা ছাড়া ওখান থেকে আবার পারস্য দিকে চলে যায়। মঙ্গলেরা এই অঞ্চল ছেড়ে যখন চলে যায়, তখন তারা পারস্য থেকে আবার আসে এখানে বসতি গঠন করে। সুতরাং তখন থেকে আমরা দেখতেছি যে মঙ্গলদের সাথে যে তুর্কিদের, এই অটোমান তুর্কিদের যে একটা সংঘর্ষ, যে নিয়ে এবং পরবর্তী পর্যায়ে দেখি আমরা এই দুইজনের আমলে সেই সংঘর্ষ আবার মাথাচাড়া দিয়ে ওঠে। এই ক্ষেত্রে যে যে আবার বলতেছি যে বিদ্রোহীদেরকে আশ্রয় দানও একটা কথা বলা হচ্ছে, যে একে অপরকে বিদ্রোহীদেরকে আশ্রয় দিয়েছিল। যে সেখানে যে যে তৈমুরলং যে যে ইয়াটা হয়েছিল, বায়জিদ, যে আজারবাইজানের বিদ্রোহী যুবরাজ কারা ইউসুফকে বায়জিদ তার দরবারে আশ্রয় দিয়ে তৈমুরলংয়ে বিরাজ প্রয়োজন হইলেন। এখন যে বিশ্বে এখন একটা যুদ্ধ চলতেছে, যে আজারবাইজান এবং আর্মেনিয়ার ভিতর নাগার্নো কারাবাখ অঞ্চল নিয়ে, এই গিরিপথটা নিয়ে বা করিডোরটা নিয়ে এখন যুদ্ধ চলছে। আর যে গত সপ্তাহ থেকে যুদ্ধ চলছে দুই দেশের মধ্যে। আজারবাইজান হচ্ছে যে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ, আর্মেনিয়ান হচ্ছে খ্রিস্টান অধ্যুষিত দেশ। এবং খবরে বা পত্রিকায় যেটা আসতেছে সেটা আমরা দেখতেছি যে নাগর্নো কারাবাখটা হচ্ছে যে যে আজারবাইজানেরই, তো আর্মেনিয়ার দ্বারা জোরপূর্বকভাবে যে দখল করে রেখেছে। এবং এটা নিয়ে আরও একবার যুদ্ধ হয়েছিল কয়েক বছর আগে, এখন আবারও যুদ্ধ শুরু হয়েছে। দেখা যাক, জাতিসংঘ বা সোভিয়েত ইউনিয়নও চাচ্ছে যে বা রাশিয়াও চাচ্ছে সেটাকে মীমাংসা করার জন্য। কোনো সেই আজারবাইজানের যুবরাজ যে কারা ইউসুফকে, যে উনি কে
বায়েজিদ আশ্রয় দিয়ে এবং তৈমুর সেটাকে যে ভালোভাবে গ্রহণ করে নেয়। এদিকে আবার যে অটোমানদের এশিয়া মাইনরে যে সে আইডিন এবং কাস্তেমুনিরের পলাতক আমির এবং যুবরাজকে তৈমুর তার দরবারে যা আশ্রয় দিয়েছিল এবং এই দুই দুই দিকে অর্থাৎ বিদ্রোহীদেরকে যে আশ্রয় দিয়েছিল একে অপরে। তারপরও তৈমুরলং বায়েজিদকে যে লিখেছিল, সে তার আত্মজীবনীতে লিখেছিল যে শত্রুতামূলক নীতি বর্জন করিয়া যুক্তি এবং শুভবুদ্ধির আশ্রয় গ্রহণ এবং কারো ইউসুফকে ফিরিয়ে দেওয়ার জন্য বায়েজিদের নিকট পত্র লিখেছিলেন। ভালো করছে, উনি একটা কূটনৈতিক পলিসির মাধ্যমে মীমাংসা করার চেষ্টা করেছিল, কিন্তু এই ক্ষেত্রে বায়েজিদ কোনো কর্ণপাত করে না এবং যে পক্ষান্তরে বায়েজিদ যে তমিরের আশ্রিত রাজ্য এর এর এরজিনদিয়ানের আমি তাহের তিনকে স্বয়ং তার রাজ কোষাগারের সকল অর্থ সম্পদ লইয়া অটোমান দরবারে হাজির হইতে আদেশ দিলেন। তৈমুরলংয়ের আশ্রিত একটি রাজ্যের আমিরকে তার অর্থ সকল কিছু নিয়ে বায়েজিদ তার দরবারে হাজির হবার জন্য জারিকেন। এতে তৈমুর খুব ক্ষুব্ধ হইল এবং তাদের সম্পর্কে আরো অবনতি ঘটিল। তখন তৈমুরও এই মর্মে অভিযান করল যে সার্বিয়া রাজা স্টিফেনের বোন যে ডেসপিনাকে বিবাহ করিয়া অর্থাৎ খ্রিস্টান রমণীকে বিবাহ করিয়া তুমি ইসলাম ধর্মে যে অবমাননা করেছ, এটা একটা অভিযোগ আনো। এবং এর প্রতি উত্তরে বায়েজিদ তৈমুরের স্ত্রী এবং হেরেমের রক্ষিত রমণীদের প্রতি অপমানসূচক মন্তব্য করিয়া তার নিকট পত্র লিখিলেন এবং এই পত্রে তৈমুরকে সশৈল অটোমান রাজদরবারে উপস্থিত হবার জন্য, এটা একটা পাগলামি, একটা বোকামি, একটা যে গহিত কাজ বলি আমি মনে করি। একটা স্বাধীন দেশের নরপতিকে, একটা স্বাধীন দেশের সুলতানকে, একটি স্বাধীন দেশের আমিরকে, একটি স্বাধীন দেশের প্রেসিডেন্টকে এইভাবে পত্র লিখে সশৈলে তার দরবার বলতে, এটা কূটনীতিক বিবর্জিত কাজ হয়েছে আমি মনে করি এবং বায়েজিদ সে কাজটি করেছেন এবং তৈমুর এতে তার ক্ষোভ বা ধৈর্যের বাঁধ ভেঙে যায় এবং সেই পত্রে সে আরও লিখেছে যে বায়েজিদ সোনালী অক্ষরে তার নাম লিখেছেন এবং কালো অক্ষরে তৈমুরলংয়ের নাম লিখেছেন। এতে যে তৈমুরলং নিজকে খুব যে অপমান বোধ মনে করলেন এবং তার ধৈর্যের সকল ভাত ভেঙে গিয়ে যে 1400 খ্রিস্টাব্দে আগস্ট মাসে তিনি যে বায়েজিদের বিরুদ্ধে অভিযান শুরু করতে গিয়ে কিছুদিন আগে অর্জিত যে সেভার্স দুর্গ যে দখল করে নিয়ে যে অটোমান সুলতানের অধীনে যে দুর্গ তারা দখল করেছিল সেখানে, এবং এই দুর্গ করতে গিয়ে সেখানে তার পুত্র ছিল শাসনকর্তা এবং তার পুত্র যে তুগরি সেখানে যুদ্ধক্ষেত্রে সে নিহত। এই সময় যে সুলতান বায়েজিদ আবার সেই কনস্টান্টিনোপল অবরোধে যে ব্যস্ত ছিলেন এবং এই সুযোগে সে সেটা দখল করে আবার এশিয়া মাইনর দিকে অগ্রসর ইউফ্রেটিস এবং টাইগ্রিস নদী বিদ্যুৎ অঞ্চল দখল করে বা দৃষ্টি দিয়ে সেখান থেকে বাগদাদ এবং যে দামেস্কের দিকে সে দৃষ্টি নিবন্ধন, এইদিকে সে অনেক দৃষ্টি সে নিবন্ধন করেছিল হৃদয়। তো এইভাবে দেখি যে 1402 খ্রিস্টাব্দের দিকে যে শীতকালে সে তৈমুরলং এশিয়া মাইনরের দিকে আসি সে প্রায় সেখানে তার 2.5 লক্ষ সৈন্য নিয়ে সেই একসাথ হয়েছিল এবং সেই ক্ষেত্রে আরও কিছু সৈন্য তার সাথে যে সে হয়েছিল এবং তার সবচেয়ে বেশি হয়েছিল তার পদাতিক থেকে অশ্বারোহী সৈন্য ছিল বেশি এবং সেই অশ্বারোহী সৈন্যগুলোর ভিতরে যে তার অগ্নিগোলক এবং তীর বৃষ্টি বর্ষণে, এটাই তার জয়ের একমাত্র কারণ আমরা দেখতে পেয়েছি। তো যাই হোক, যে সেইখানে এইভাবে সে নিয়ে অংশগ্রহণ করে যে প্রস্তুতি নিয়ে সে নিয়েছিল এই আঙ্গোরার প্রান্তরে অবস্থান এবং ইতিমধ্যে বায়েজিদ তার যে সেই কনস্টান্টিনোপল অবরোধ নিয়ে যে ব্যস্ত ছিল, সে বায়েজিদ সেটা উঠিয়ে তার সেভার্সের দুর্যোগের পতন এবং পুত্রের মৃত্যুর সংবাদ জেনে সে উঠিয়ে আবার অটোমান সুলতানের মোকাবেলা করার জন্য সে তৈমুরলংয়ের মোকাবেলা করার জন্য সে এদিকে অগ্রসর হয়ে সেও প্রায় যে 2 লক্ষ সৈন্য নিয়ে যে একসাথ হয়েছিল। তার এই সৈন্য মাঝে অনেকে বিভিন্ন দেশের সৈন্য
তার সহিত যে সার্বিয়ান সৈন্য ছিল, তারপরে যে গ্রিস ওলেসিয়া হইতে সৈন্য আসছে তার সাহায্যের জন্য, যে কিন্তু তারা তো নানা জাতের নানা গোষ্ঠীর সৈন্য এবং এদের ভিতরে যে ঐক্যের অভাব ছিল। ইউরোপ থেকে কিছু সৈন্য এবং সাথে তার জেনিসারি বাহিনী ছিল এবং এইভাবে দেখি যে তার পুত্র জ্যেষ্ঠপুত্র সুলেমান এবং প্রধান সেনাপতি তিমুরতাস, যাদেরকে যে যুদ্ধে পরিচালনার দায়িত্ব দিয়ে সে 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 যে যুদ্ধের ময়দানে অবতীর্ণ হলো বা যুদ্ধ হলো। তারপর দেখা গেল যে যে আঙ্গোরা শহরটি ছিল 1402 খ্রিস্টাব্দে 28শে জুলাই, যে আঙ্গোরা শহরটি ছিল একটি বিশাল প্রান্তরের ঠিক মধ্যস্থানে অবস্থিত। আমাদের এখানে এই প্রান্তে সংঘটিত হল সেই যুগ শ্রেষ্ঠ এই যুদ্ধ, যা ইতিহাসে আঙ্গোরার যুদ্ধ নামে খ্যাতিত। এবং সেখান থেকে সকাল থেকে যুদ্ধ বিগ্রহ চলছে, সেগুলো চলছে, কিন্তু যেই যে তৈমুরলংয়ের যে সেনাবাহিনী ছিল, অশ্বারোহী সেনাবাহিনী, তার যে অবিরাম তীর, তৈলসিক্ত অগ্নিগোলক নিক্ষেপ ইত্যাদি আক্রমণের মুখে যে বাইরের যে সৈন্যরা যে একটু যে দিক বিদিক শূন্য বা দিশাহারা হয়ে যাবার আমরা তো, যাই হোক, তারা যুদ্ধ চলে যাচ্ছে, কিন্তু সন্ধ্যা লগ্নের দিকে এসে যে তো বায়েজিদ তীরবিদ্ধ হয়ে অশ্ব থেকে পড়ে গেল। এখন এই পড়ে যাওয়ায় তা সৈন্যদের মাঝে বিশৃঙ্খলা শুরু হয়ে গেল এবং সন্ধ্যা নাগাদ বায়েজিদ তৈমুরের হাতে যে বন্দী হইল বা তৈমুরলং তার সাথে প্রথম ভালো সুন্দর ব্যবহার করেছিল, কিন্তু তিনি যখন যে পালানোর চেষ্টা করতে গিয়ে ধরা পড়ে গেল, তখন তাকে কঠোর নজরদারিতে রেখে বা বন্দী করে রাখা হয়েছিল এবং সেখানে তার ছেলে যে সুলেমান এবং তার স্ত্রী অলিভিয়া ডেসপিনা এবং প্রধান সেনাপতি তিমুরতাস, তারও যে বন্দী হয়েছিল। এবং শেষ পর্যন্ত যেই যেই হতাশা, তারপরে বন্দি জীবন ইত্যাদি, যে 1403 খ্রিস্টাব্দে যে মার্চ মাসে সে মারা যায়। এইভাবে যে একটা করুণ পরিণতি হয়েছিল অটোমান যে সুলতান যে বায়েজিদে, কিন্তু এই পর্যন্ত আমরা দেখি বা পরেও আমরা দেখব যে অটোমান কোনো সুলতানের এরকম পরিণতি হয় নাই। এখানে ঐতিহাসিকরা বিশ্লেষণ করতে গিয়ে যে আঙ্গোরা যুদ্ধে জয়লাভ, এটা পরে বিশ্লেষণ করছে, কিন্তু সেখানে যে যে আঙ্গোরা যুদ্ধে বায়েজিদের পরাজয় এবং তৈমুর জয়লাভের কারণ খুঁজতে গিয়ে যে দেখা গেল যে তৈমুরের সৈন্যদের মধ্যে অধিকাংশ ছিল অশ্বারোহী, বায়েজিদের সৈন্যদের মধ্যে অধিকাংশ ছিল পদাতিক। সুতরাং অশ্বারোহী বাহিনীর সাথে পদাতিক বাহিনীরা যুদ্ধ করে টিকাটা খুব কঠিন ব্যাপার। এইখানে আঙ্গোরা যুদ্ধ এটার ব্যতিক্রম হয় না, আমরা দেখেছি। তারপর হলো যে অটোমান সেনাবাহিনী যে প্রশিক্ষণগতভাবে আমরা দেখেছি তারা সবসময় প্রতিরক্ষামূলক যে ভূমিকায় তারা যুদ্ধ করেছিল, কিন্তু এই ক্ষেত্রে এখানে আসে দেখি যে তারা আক্রমণাত্মক ভূমিকা নিয়েছিল। তারা প্রথম যে তৈমুরলংয়ের বাহিনীর উপর যা আক্রমণ করেছিল। আমরাও দেখেছি যে আমাদের নবীজির জীবনে যে সকল যুদ্ধগুলো হয়েছিল, সেখানে আমরা দেখি নবীজি কোনো যুদ্ধেই যে নবীজি আক্রমণ করেন, বরং আক্রমণ করছে তারা আত্মরক্ষা করেছে। এবং আমাদের যে ওহীর মাধ্যমে নবীজিকে জানিয়ে দেওয়া হয়েছে যে কখনো যে আক্রমণকারী হবে না, আত্মরক্ষাকারী হবে। কিন্তু তাদের অটোমানদের এই পর্যন্ত পলিসি ছিল যে আত্মরক্ষামূলক, প্রতিরক্ষামূলক ব্যবস্থা, শত্রু মোকাবেলা করবে, নিজেদের রক্ষা করে। কিন্তু এই ক্ষেত্রে এসে আমরা দেখি যে সেই বায়েজিদ বাহিনী প্রথমে আক্রমণ করে তারা যুদ্ধের কৌশলগতভাবে যে মারাত্মক ভুল করেছে, আমরা দেখি ঐতিহাসিকরা সেটা বিশ্লেষণ করেন। তারপর হচ্ছে বায়েজিদের সৈন্যদের তাতার গোত্রের একটি বিরাট অংশ যুদ্ধ চলার সময় বিশ্বাসঘাতক করে তৈমুরের পক্ষে যোগদান করে। আমরা দেখি উহুদের যুদ্ধ থেকে চলে যায় একটি বাহিনী, মুসলমানদের পক্ষ ত্যাগ করে, সে উহুদের যুদ্ধে মুসলমানদের বিপর্যয় হয়েছে। এই ক্ষেত্রে আমরা দেখি সেইখানে যে বায়েজিদের সে বিপর্যয় হয়েছে এই তাতার বাহিনী, এরা চলে যাওয়ার পর বাকি সৈন্যদের মাঝে যে এক ধরনের হতাশা চলে আসে। চতুর্থ যে কারণ ঐতিহাসিকরা বলতে চাইছেন সেটা হলো যে স্থান নির্বাচন। যুদ্ধের সময় নির্বাচনে বায়েজিদ ভুল করেছিল, আর তৈমুরের বাহিনীর সন্ধানে ঘুরে বেড়িয়ে সে অনেকটা সময় নষ্ট করেছিল এবং ক্লান্ত হয়েছিল। কিন্তু যুদ্ধের জয় আরম্ভের পূর্বে তৈমুর
যেখানে নিজে সেফ আশ্রয় নিয়ে এবং ওদের যে প্রতিপক্ষ যেখানে আশ্রয় নিয়ে সেখানে যে পানীয় জলের ব্যবস্থা, খাদ্যের যে ব্যবস্থা, সেগুলো ধ্বংস করে দেওয়া হয়েছিল। অর্থাৎ স্থান নির্বাচনে, সময় নির্বাচনে এবং অযথা তৈমুরের বাহিনীকে খুঁজতে গিয়ে যে সময় নষ্ট করি, যে সেনাবাহিনী অনেকটা যে ক্লান্ত হয়েছিল। পঞ্চমত, যে নানা জাতির লোক সংগ্রহ করে বায়জিদ সৈন্যদের মাঝে সমঝোতা, একতা এবং একাগ্রতার অভাব, যে আমরা তার পরাজয়ের জন্য আমরা দায়ী দেখতেছি, যে যে তার চেইন অফ কমান্ড ঠিক নাই, এটাই তার পরাজয়ের আরেকটা কারণ। আরেকটা চতুর্থ বা শেষ কারণ ঐতিহাসিকরা যে নিকোপলিসের যুদ্ধে এবং কসোভোর যুদ্ধে জয়লাভ করে যে অটোমান সুলতান বায়েজিদের ভিতরে এক ধরনের অহংকার চলে আসছে, দাম্ভিকতা চলে আসছে, যে সেখানে তার সাধারণ বিবেক বুদ্ধি লোপ হয়েছে। সে আনন্দ উল্লাস আতিশয্য হয়ে মদ এবং আদার্সকে নিয়ে সে যে থাকতো এবং সে আত্মবিশ্বাসে যে মনে করছিল যে তৈমুরলঙ্কে যে পরাজিত বা আত্মবিশ্বাসে থাকা ভালো, তবে অতি আত্মবিশ্বাস হওয়া যে খারাপ, যেটা পরিণতি খারাপ হয়, সেটা বায়েজিদের ক্ষেত্রে আমরা এই ক্ষেত্রে আমরা দেখি সেখানে হচ্ছে। তো যাই হোক, যে আঙ্গোরার যুদ্ধে এই যে যুদ্ধ হলো, যুদ্ধে পরাজিত হলো, বন্দী হলো, সে মারা গেল। কিন্তু পরবর্তী পর্যায়ে আমরা দেখি যে যে অটোমান যে মধ্য এশীয় অধিপতি তৈমুরলং সেইটা রেখে নেয়। সে যে ইউরোপীয় অঞ্চল অর্থাৎ বলকান অঞ্চলে যে শাসনভার তার পুত্র যে সুলাইমান হাতে দিয়ে সেই বার্ষিক কর দিবে, এই সাথে উনি আবার সমরখন্দের দিকে চলে যায়। আর এশিয়া মাইনরের অঞ্চলে যেটা বা মধ্য এশিয়াটা তাদের করদ রাজ্য হিসেবে, তাদের আশ্রিত রাজ্য হিসেবে ছিল। কিন্তু পরবর্তী পর্যায়ে অটোমান সুলতান, যে অটোমান সুলতান না, যে ইয়া যখন মারা যায়, যে তৈমুরলং যখন মারা যায়, তখন এখানে তাদের আর আধিপত্য থাকে নাই। তারা ওইখানে যে সমরকন্দ বোখারা অঞ্চলে তাদের আধিপত্য, এই আধিপত্য বেশি দিন যে টিকে নেয়। যে সেজন্য ঐতিহাসিকরা বলছেন যে 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 তাদের এই যুদ্ধে জয় পরাজয় যে নির্ধারণ করা যে অত্যন্ত যে কঠিন ব্যাপার হয়ে দাঁড়াইছে, জয় পরাজয় যে নির্ধারণ করা, যে সেখানে তবে এখানে যে ঐতিহাসিকরা যেটাই বারবার বলেছেন যে 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 বায়জিদ অনেক ভুল করেছে, যে সেখানে তৈমুরলং যে তার সাথে আলোচনা করে বসে ব্যাপারটা মীমাংসা করে দুটি দেশ, দেশের দুটি সুলতান যদি উম, যে মানব কল্যাণে তাদের সময় এবং মেধা ব্যয় করত এবং ইউরোপের পূর্বাঞ্চল দখল করে যৌথ বাণিজ্য দিয়ে ইহুদির পশ্চিমাঞ্চলের দিকে যে অভিযান করত, তাহলে হয়তোবা যে বলকান অঞ্চল যেসব রাষ্ট্রগুলো আছে সেখানেও ইসলাম ধর্মে যে প্রবেশ করতে পারত, কিন্তু সেটা আর হয়ে ওঠে নাই। আমরাও দেখি যে যে 712 খ্রিস্টাব্দে যে স্পেন দখল করার পর যে মুসলমানেরা পার্শ্ববর্তী ফ্রান্স, জার্মানি, ইটালি যে সেগুলো জয় করতে পারে নাই। ঐতিহাসিকরা বলছেন যদি সেই বিজয়ী উপরে যদি নিষেধাজ্ঞা না হতো, তাহলে তারা হয়তো বা পুরো ইউরোপকে পদানত করতে পারত এবং সেখানে আজকে যে গির্জার ঘণ্টার ধ্বনি পরিবর্তে চারতারা খচিত পতাকায় যে আকাশে শোভিত বা শোভা পাইত। এবং এরাও যদি এই যে 15শো শতাব্দীর দিকে যদি এসে এই দুই শক্তি, যদি এই দুই মিলিত শক্তি যদি একসাথ হয়ে যে ইউরোপের পশ্চিম যে পূর্বাঞ্চল জয় করে পশ্চিমাঞ্চলের দিকে যদি অভিযান করতো, তাহলে হয়তো বা যে আরও আজকে এই যে বা মধ্য এশিয়ার যে আর্মেনিয়া, এখন আজারবাইজান মুসলিম অধ্যুষিত অঞ্চল, সেখানে সংঘর্ষ হয়েছে। আর্মেনিয়ানরা হয়তো বা খ্রিস্টান অধ্যুষিত, রাশিয়ার বিস্তীর্ণ অঞ্চল হয়তো বা আরও যে খ্রিস্টান আছে, যে সেখানে 6টি না আছে মুসলিম সংখ্যাগরিষ্ঠতা দেশ, আরও তো এগারোটা আছে যে খ্রিস্টান। তাদের যে যখন সোভিয়েত ইউনিয়ন ভেঙে যায় 1990 সালের দিকে, তখন তারা 15টা যে প্রজাতন্ত্রে ভেঙে যায়। 6টি মুসলিম সংখ্যাগরিষ্ঠতা আর 11টা হচ্ছে 6টি, আর বাকিটা হলো এই খ্রিস্টান সংখ্যাগরিষ্ঠতা। সুতরাং সেগুলো হয়তো বা মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্রে যে পরিণত হতো। যে যাই হোক, যে এই দুই ইয়াতে যে শিয়াকে দেখালো যে দুই দেশেরই যে ক্ষতি হলো ধন সম্পদ। এখন যে পরবর্তী পর্যায়ে যে যে অটোমান সুলতানদের যে ঐতিহাসিকরা বলছেন যে একটা শিক্ষা হলো, তার একটা শিক্ষা নেওয়া দরকার ছিল, যে তাদের পরবর্তী সুলতানগণ এবং তাদের যে সাম্রাজ্য বিস্তার করতে গিয়ে তারা
একটা শিক্ষা পেলো এই আঙ্গোরা যুদ্ধ, এই শিক্ষা নিয়ে তাদের পরবর্তী করণীয় নির্ধারণ নিয়ে তারা আরও যে সাম্রাজ্য বিস্তার করতে সক্ষম হয়েছিল। পরবর্তী পর্যায়ে যে প্রথম বিশ্বযুদ্ধে যে জার্মানির সাথে যোগ দিয়ে সেখানে বা 1700 বা 1800 সালের দিকে এসে যে বিরাট অটোমান তুর্কি সাম্রাজ্য পরিচালনা করা যে দক্ষ বিচক্ষণ শাসকের অভাবের কারণে যে তাদের অর্থ সংকট দেখা দেয় এবং তাদেরকে রুগ্ন রাষ্ট্র বলা হচ্ছে। তাদের এই সুযোগ নিয়ে যে রাশিয়া সহ ইংল্যান্ড, ফ্রান্স, জার্মানি কনস্পিরেসি করে সেই সোভিয়েত যে কনস্টান্টিনোপলকে ভেঙে দিয়ে রাশিয়া অনেক অঞ্চল এবং সেই রাষ্ট্রগুলো পরবর্তী পর্যায়ে আবার একটা স্বাধীন রাষ্ট্র হয়ে গেছে। যেমন যে নেপোলিয়ন বিশাল সাম্রাজ্য বিস্তার করেছিল, জার্মানি বিশাল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিল, কিন্তু সেগুলো ওই যে টিকে নাই ফরাসি বিপ্লবের পর। তারপরে আবার ভেঙে যায়, আবার যে বিসমার্কের নেতৃত্বে জার্মান একত্রিত হয়, গ্রিস একত্রিত হয়, যেমন এগুলো আবার সব মিলিত শক্তি আবার যে এই মুসলমান অটোমান সাম্রাজ্যের বিরুদ্ধে লেগে অটোমান সাম্রাজ্যকে ভেঙে দিয়েছে এবং অর্থনৈতিকভাবে পঙ্গু করে দিয়েছে। এই যাই হোক, আজকে যে তোমরা এখানে যে 3টি যুদ্ধ আছে বায়েজিদের যে রাজত্বকালে, এই 3টি গুরুত্বপূর্ণ 3টি যুদ্ধ, এই 3টি যুদ্ধ তোমরা ভালো করে দেখবে কত খ্রিস্টাব্দের সঙ্গে কার সাথে কার সংঘর্ষ হয়েছে, এই যুদ্ধগুলোর কথা মনে রাখবে। আর যে পরবর্তী পর্যায়ে আমরা দেখি যে কোনটা নিয়ে আলোচনা করতে পারি, আর দেখি আমরা পরবর্তীতে আলোচনা করব। তোমরা একটু ভালো পরবর্তী পর্যায়ে আমরা দেখি যে সুলেমান আছেন, যে সুলেমান দি ম্যাগনিফিসেন্ট যাকে বলা হচ্ছে, যে সেই যে পরবর্তী পর্যায়ে কিছুটা এখানে এরপর আছে যে দ্বিতীয় মাহমুদ, যে মাহমুদ বলা হয়ে থাকে বা ফতে মাহমুদ বলা হয়ে থাকে, যে কনস্টান্টিনোপল বিজয় করেছিল সেই অনেক আগ থেকে। যেই যে উমাইয়া খলিফা যে মুয়াবিয়া কনস্টান্টিনোপল জয় করার চেষ্টা করেছিলেন, সেই কনস্টান্টিনোপল জয় হয়েছিল। আমরা পরবর্তী পর্যায়ে হয়তো বা কনস্টান্টিনোপল বিজয় নিয়ে আর আলোচনা করব। যে এর ফাঁকে তোমরা কি আছে এটা একটু দেখে নিও, তাহলে যে কন্টিনিউয়াস যেভাবে আসতেছি এবং সবগুলোই আলোচনা করতে পারবো না, তোমাদের পেপার তো অনেক আছে। যে যাই হোক, যে সকলে যে ভালো থাকো, যে আল্লাহ হাফেজ। নরেন, নরেন বন্ধ হচ্ছে না তো। হুম, বন্ধ হচ্ছে না তো। বন্ধ করে দাও না, শেষ তো আমার লেকচার। আর তো টিপ দিলে বন্ধ হয়ে যেত।